কিছু কিছু সময় আমার কাছে মনে হয় যে আমাদের যে ফোক যে মেলোডিগুলো আছে সারা পৃথিবীতেই মনে হয় ফোক মেলোডিগুলো আসলে খুবই সিম্পল হয়, যে মানুষ যখন শোনে তখন সেটার মানে সাথে সাথে ওটার একটা না ইনস্ট্যান্ট একটা রিয়াকশন আছে। আরজিন কামাল কি প্রেমে পড়ছে? হ্যাঁ, ছ্যাঁকা খেয়েছে। ফুল হলে আমি বাগিচা, জোছনা হলে আমি ফুল, মেঘ হলে আমি জল, মোরে ভালোবাসা দিবি কিনা বল। মানে আমার মিউজিক বা কারো কোনো সুর থেকে আমি চুপ করে থাকতে পারি না। কালা বাজায় বাঁশি একেলা ঘরে, আমি বাজায় বাঁশি একেলা ঘরে, আমি কেমনে রই অবলা নারী ঘরে, কেমনে রই অবলা নারী। কালা চাবি নিয়ে আয় দুয়ার খুলি হায়, নে না তোর বাড়ি। Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। Friday night with Zayed Khan, New আসসালামু York আলাইকুম ঠিকানা। সবাইকে। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সেকেন্ড সিজন থেকে আমি জায়েদ খান সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে। আজকে নিশ্চয়ই সবাই অপেক্ষা করছেন কে হবে আজকের অতিথি। এই চশমাটি যে দেখতে পাচ্ছেন আমার চোখে, এটি দেখে আপনাদের অনুমান করা উচিত কে আজকে আমার গেস্ট। এই চশমাটি একজন পরেই পারফর্ম করেন, আমার অত্যন্ত আদরের, এবং যিনি বাংলা সঙ্গীতকে, বাংলা গানকে ইতিমধ্যেই এই আমেরিকার বিভিন্ন স্টেটে বিদেশি সহ বাঙালিদের মধ্যে তুমুল জনপ্রিয় করে দিয়েছেন। এবং তিনি শুধু বাংলা গান না, বাংলা মিউজিক নিয়েও ভাবেন, এবং যাকে দেখলেই শরীরের মধ্যে একটা অন্যরকম ঝাঁকুনি, আমি তাকে দেখলেই তার মিউজিক আসলেই কালা 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 খোলতালা 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 এরকম মনে হয়। এবং এবং কি বলবো, মানে আমার অত্যন্ত আদরের, এবং এলের থেকে উড়ে আসছে শোয়ের জন্য শুধু এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে আমাদের সবার প্রিয় আরজিন কামাল আসছে। আরজিন কামাল, স্বাগতম ঠিকানা তারার মেলায়। Friday night with Zayed Khan, Friday night with Zayed New Khan. York ঠিকানা, ভালো রেডি আছি Have a seat. আমরা সবাই দেখো না। কামাল, তোমার কাছ থেকে চেয়ে নিলাম চশমাটা পরার জন্য, সারাদিন দেখি আমার এত পছন্দের, ডিগবাজি দিয়া জানি না কেমন লাগছে আমাকে। আসলে আপনাকে ভালো লাগছে, সিরিয়াসলি আপনাকে আমার ভালো মানিয়েছে। লাগছে, কিন্তু বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, যার সাথে যেটা ভালো লাগে না তোমারটা তুমি পরে ফেলো। Thank you. আমি তোমাকে এই চশমাই দেখতে চাই। আমি সাধারণত পারফরমেন্সের সময় এটা পড়ি, তবে আজকে না, আমি তোমাকে পড়ছি। রিকোয়েস্ট করে বলেছি যে তুমি আমি চশমাটা আজকে- নিয়ে আসবে, কিন্তু ঠিক পরে আছে। আসবে। আমি আজকে এটা পড়ি, আমি আসলে শুধু এলের থেকে চলে আসছো আমার অনুরোধে, এবং তুমি সেই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের শোতে। আই এম রিয়েলি ব্লেসড অ্যান্ড হ্যাপি। আরজিন, তোমার গানের যাত্রাটা বলো। যাত্রা কি ছোটবেলা থেকে আমার ভালো লাগতো গান, গান আসলে করতাম। এর পরবর্তীতে আমি যখন জাহাঙ্গীরনগরে ভর্তি হই সেই সময় আসলে তুমি তো জাহাঙ্গীরনগর স্টুডেন্ট। জি 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 সেই সময় আসলে গানটা মানে মানে আমি শেখা গান সেগুলো তো ছিলই, কিন্তু আসলে আমি বেশিরভাগ আমার বলতে ইচ্ছে করে আমার লেখার স্টোরিগুলো। তো দেখা গেলো ওখানে গিয়ে আমি আসলে, যেহেতু আমি অনেক আগে থেকে মানে গান লেখালেখি করতাম, কিন্তু এটা বলা হতো না। আমার খুবই ইন্ট্রোভার্ট ছিলাম। তো আমার, যার কারণে আপনি খেয়াল করবেন আমি সবসময় লিরিক্স দেখে গান করি না, কিন্তু আমার লিরিক্সটা জানতেই হবে, কারণ আমি সবসময় মাথায় গানগুলো লিখে রাখতাম। কাজে কেউ যদি পড়ে ফেলে, আমি যদি ডায়েরিতে লিখি, কেউ যদি পড়ে ফেলে গানগুলো, কারণ খুবই মানে ওটাতে আমার খুবই লজ্জা লাগতো। তো জাহাঙ্গীরনগরে গিয়ে মানে আমাকে এটা খুবই ইন্সপায়ার করে। যখন থিয়েটারে ছিলাম দেখতাম যে আমাদের মতোই মানুষজন গান লিখছে, সুর করছে, তো সেটা আমাকে মানে খুবই মানে একটা খুবই অবাক করে দেয় আসলে। তখন আমি মানে ধীরে ধীরে আমার গানগুলোকে আনা শুরু করছি। তো তারপরে অনেক তখন মাস্টার্সে পড়ি আসলে, যে সময় আমি বলা শুরু করলাম যে আমি আসলে লেখালেখি করি। কাজেই সেভাবে জানতে পারে না ক্যাম্পাসে যে, কিন্তু তারপরে আবার দেখা গেলো খুব কাছাকাছি মানুষজন যারা ছিলেন তারা জানতেন। তোমাকে তারকা খেতে এনে দিল কখন বুঝতে পারলা যে মানুষ তোমাকে চেনা শুরু করলো? এটা আমি মানে আসলে প্রতিদিনই আমি এটা এখন মানে টের পাই, এখন বুঝি। কারণ গতকাল আমি যখন জেএফকেতে নামছিলাম, তো একজন ভদ্রলোক, উনি ট্রলি একটা হুইল চেয়ার ঠেলছিলেন। তো উনি কী করলেন, এবং যিনি ছিলেন হুইল চেয়ারে উনি তো একজন বিদেশি মানুষ,
তো উনি ওই হুইল চেয়ারটা রেখে দিয়ে আমার কাছে দৌড়ে আসলেন। আমি তখন জাস্ট পাস করছি, তখন বলছি আমি আমি মানে অবাক হলাম কীভাবে, মানে আমার তো আর মনে থাকছে না যে মানুষ আমাকে চিনতে পারে। তো সেটা আমাকে, এবং উনি বলে যে ভাই আপনাকে এত ভালো লাগে, আপনি এখানে এসছেন, আপনি মানে আমার কাছে, আর উনিও মানে সেই মহিলাও খুবই একদম এদিকে তাকাচ্ছে কী ব্যাপার, তাকে একদম হুইল চেয়ার তাকে রেখে দিয়ে সে যে দৌড় মারলো। তো এগুলোতে আমার কাছে মনে হয় যে ও মানুষ চেনা শুরু করছে। তবে অবশ্যই গানটির কারণেই, কালা কালা গানটির কারণে। তোমার এই কালা কালা গানটি আমরা অনুষ্ঠানের শেষের দিকে তোমার সাথে আমি দুটো স্টেপ করার চেষ্টা করবো, কারণ আমি একা একা করি তো, আজকে তুমি সাথে এটা অনেক ভালো লাগবে। আর তোমার আরেকটা গান আমার খুব ভালো লাগে, যেটা তোমার সব গানই আমার ভালো লাগে, তোমার নতুন গান আসছে সেটা নিয়েও কথা বলবো। তার আগে আমি বলতে চাই যে তুমি গান নিয়ে তোমার স্বপ্ন কি? আমার না স্বপ্ন বলতে কি, আমার এটাই ভালো লাগে, তো যেটা ভালো লাগে এটা করছি, অত কি হচ্ছে ভাবি না। মানে তুমি কি ভাবো না ভবিষ্যতে তোমার গান নিয়ে তোমার কোনো পরিকল্পনা নাই? মানে হোয়াটস ইউর প্ল্যান অ্যাবাউট উইথ ইউর ফিউচার, তোমার এই গান নিয়ে তোমার ভবিষ্যৎটা কি? তোমার পরিকল্পনা যদি বলেন, আমার যে গানগুলো আমি করছি বা প্রতিদিনই দেখা গেল, আমি তো গান তো লেখা থাকে, আবার লিখছি, নতুন করে লিখছি, তো ওগুলো আমার যেমন কি আমার সাউন্ড ডিজাইন নিয়ে আমার বেশি ভাবনাটা থাকে, যে গানের তো একটা তো গান, আর গানটাকে আপনি কি ধরনের সাউন্ড ডিজাইন করে, সবই একই রকমভাবে না করে একটু অন্য ধরনের, যেটা আমার এখানে আসার পরে, আমেরিকাতে আসার পরে আমার যখন এখানকার বিভিন্ন সাউন্ডগুলো আমি শুনি, তো ওগুলো কি করে ওগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। কিন্তু ওগুলো আসলে মেনলি কি আমার গানটাকে যেগুলো আছে ওগুলো শেষ করে যেতে চাই আর কি, ওগুলো নিয়ে কাজ করতে চাই। এবং ফলাফল মানে তারপরে তো ওটা আসলে তো আমার কাজই ওটা। কত বছর হলো তোমার? আমার হলো 15 বছর অলমোস্ট। ও ভাই, তুমি তো ইউ আর নাও সিটিজেন অফ ইউএসএ। বাংলাদেশের কি মিস কর? বাংলাদেশের আর এখানকার পার্থক্যটা কি মনে হয় তোমার কাছে? আসলে অডিয়েন্স মানে তোমার গানের ক্ষেত্রে অডিয়েন্সে কি, আমি যেহেতু আমি ফোক নিয়ে আমি কাজ করতাম অনেক বেশি, তো কিছু কিছু সময় আমার কাছে মনে হয় যে আমাদের যে ফোক যে মেলোডিগুলো আছে এগুলো আসলে, এবং সারা পৃথিবীতেই মনে হয় ফোক মেলোডিগুলো আসলে খুবই সিম্পল হয়, যে মানুষ যখন শোনে তখন সেটার মানে সাথে সাথে ওটার একটা না ইনস্ট্যান্ট একটা রিয়াকশন আছে। তো কারণ আমি দেখবেন, আমি একটা জায়গায় আমার কিছু ভিডিওতে দেখবেন একটা গান আমি করছি, আমার অন্তরায় আমার কলিজায়, এবং একটার সময় একদম চান্টিংয়ের মতো, এবং ওই সামনে যারা বসে আছেন কেউই বাংলা বোঝেন না, ওনারাও ওই গানটা করছেন, ওই রিদমটা। হ্যাঁ, ওই যে একটা কাজে ওটা কি আপনি সাউন্ডের সাথে আপনি মানে এই যে এর আগে যেটা বলছিলেন, যে আমরা সাউন্ডের সাথে কানেক্ট করি। এখন বাংলা হয়তো এটা ভাষা হিসেবে বাংলা, কিন্তু আপনি ধরেন আপনি কিন্তু যখন গিটার শুনছেন বা সেতার শুনছেন, ওটার কিন্তু আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ না, কিন্তু এটা সুরটা আপনার ভালো লাগছে, ওটা তো কোনো অ্যালফাবেট কিছু তো আপনি দেখতে পাচ্ছেন না সেখানে। তো গানের ক্ষেত্রেও সেটাই, এখানে এসে আমি টের পেলাম ওই যে আপনি যে কানেক্ট করছেন, আপনি দেখেন একটা স্প্যানিশ গান আপনি শুনছেন, ওই রিদমটার সাথে ওই সাউন্ডটা আপনার, প্লাস যে ফোনেটিক্সটা গানটার মধ্যে যে আপনার কালা কালা কালা, আমার এটা একটা অ্যারাব মানে একজন, ওরা এটা যে কালা 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 আল্লাহ 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 কালা 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 কালা, ওরা এটা আমি যখন ওরা করছিল একটা, এবং সৌদি থেকে আমি ভিডিওটা একজন আমাকে শেয়ার করেছিল আসলে, এবং ভদ্রলোক ওই দেশের। তা আমার কাছে মনে হয় মানুষ হচ্ছে ওই শব্দগুলোর সাথে কানেক্ট করে, সুরের সাথে কানেক্ট করে, তো সেইটা সমান আসলে সব জায়গায়, যার কারণে আমাদেরও ইংরেজি গান কেন ভালো লাগে, বা আমি তো প্রত্যেকটা অর্থ তো আমি যখন গান হচ্ছে তখন তো আমরা বুঝি না, পুরো তো বোঝাও যায় না অনেক কিছু, অনেক র্যাপ তো বোঝাও যায় না, কিন্তু আপনি কিন্তু ওই রিদমটা পছন্দ করেন। হ্যাঁ, আমরা রিদম দেখে বুঝি, সাউন্ডটা ভালো লাগে, বা একটা শব্দ হয়তো বলছে যে মানে কোনো একটা গানের কোনো একটা লাইন আপনার খুব ভালো লাগছে, ওটা আপনি হয়তো, এবং দেখুন বাচ্চারাও পছন্দ করছে। এবং যখন আরেকটা যেটা আমি দেখলাম যে এই যে কালা কালাটা হচ্ছে বাচ্চারাও পছন্দ করছে। কেন পছন্দ করছে? ওদের শব্দটা ভালো লাগছে। হ্যাঁ, ওরা তো আসলে এখন 1 বছরের বাচ্চা, ও তো আসলে কিছুই বোঝে না, বা একদম 6 মাসের বাচ্চা, ও নাকি ওটাকে রেসপন্ড করে আমাকে, এবং আমি ওগুলোকে চিঠিই বলি, যেহেতু এখন তো সব অনলাইনে, এখন তারা আলাদা করে চিঠি দেয় না। কিন্তু আমি যে জায়েদ ভাই এত ভালো ভালো চিঠি পাই, মানে মানুষ এরকম 2-3 প্যারাগ্রাফ লেখে, এরকম বড় একটা প্যারাগ্রাফ, যে আমার বাচ্চা আপনি দেখেন, এবং ভিডিওগুলো পাঠায়, যে তোকে ইনবক্সে, তো ওগুলো আমি শেয়ার করি না, ওই যে দেখেন আমার বাচ্চাটা কি করছে। তো ওগুলো আমার কাছে খুব ভালো লাগে, ওগুলো খুবই ভালো লাগে, ইন্সপায়ার্ড হয় ওগুলো দেখো। তুমি একটু আমাকে শোনাও তো 2 লাইন তোমার এটা, তো এই যে ভীষণ প্রীতি সখী। আচ্ছা, এটা এখানে তো আসলে বেসিক্যালি কি ডলিশন, এটা ডলি আপু। হ্যাঁ, ডলি আপু কিন্তু 1992 তে কিন্তু এই গানটা কিন্তু মানে খুবই হিট সেই সময় সকলে, যার কারণে। এবং আর ডলি আপুরও যেটা, আমার ডলি আপুর টোনটা খুবই পছন্দ। আপনি ওনার সাথে গলার সাথে গানটা গেছে আর কি, ওনার টোনটা আপনি দেখবেন
কারো টোনের সাথে মেলে না। মেলে আপনি না, দেখবেন হ্যাঁ। খুবই ডিস্টিংক্ট, মানে একটা আর্টিস্টের যদি একটা ডিস্টিংক্ট টোন থাকে, এবং উনি দেখবেন আপনি মানে ডলি আপুর আপনি যখন গাইবে আপনি না তাকিয়েও বলবেন এটা ডলি আপু গাইছে, এরকমই তার টোনটা। তো ডলি আপুর গানটা আসলে, তো আমি এটা বলে নিই আসলে, এবং মাহমুদ জুয়েল ভাইয়ের লেখা এবং সুর করা, কাজে এই জেনারেশন হয়তো মানে ওটা শোনেনি 1992 ওটা ওভাবে সেভাবে পড়েনি। তো যাই হোক, ওটা এই যে বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই। এই যে বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই। চাবি নিয়ে মন বন্ধু থাকো দূরে, ওথালি পাথালি মন কত চেরোই। এই যে বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই। এই যে বিষম পিরিতি 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 সই, বন্ধ মনের তালা চাবি আছে কই। আপনার এনার্জিগুলো খুব মজার, কিন্তু আপনি এত রেসপন্ড করেন, আমার মনে হচ্ছে আমি কিন্তু না, আমি তো তোমাকে ফলো করছিলাম, মানে আমরা সিনেমা যারা কাজ করি আমরা এন্টারটেইনার, মানে আমার মিউজিক বা কোনো সুর থেকে আমি চুপ করে থাকতে পারি না। এবং এটাই কিন্তু মিউজিকটা আসলে এটা একটু পারস্পরিক, কিন্তু এই যে আপনি যে এনার্জি দিলেন আমার সাথে সাথে আমার পারফরমেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার কথা হচ্ছে তোমাকে রিসিভ করাটা, এই রিসিভ করাটা জরুরি। মানে এই রিসিভটা যদি তোমার না থাকে তাহলে তুমি এন্টারটেইনার হিসাবে তুমি বা তোমার মনে আছে কিনা আমরা একসঙ্গে ফোবানা শো করলাম, এবং আমি আপনার শো দেখেছি তুমি সামনে বসা ছিলে। হ্যাঁ, আমি ওই শোটা দেখেছি, এবং আমি আপনি যে, এবং শুধু শো না, আমি শোর আগে থেকে আমার কাছে মনে হয়েছিল যে, এবং যেহেতু এখন মানুষ একটু চিনছে, আমাকে জানছে, তো অনেক জায়গায় তো আমাকে এখন পারফর্ম করতে হচ্ছে, এবং যেহেতু মানুষ চেনে এখন, দেখা গেল অনেক সময় মানে আমাকে শো স্টপার হিসেবে যেখানে আমি যাচ্ছি আমাকে হয়তো শেষে রাখা হচ্ছে বা কিছু। তো আমি গিয়ে শিখলাম, আমার মনে হয় যে আপনি একদম নামাজ শুরুর থেকে আপনি ওই শো নিয়েই আছেন, আপনি যে এত ডেডিকেটেড, মানে একদম পর্দায় মানুষ যেটা দেখে, মানে ওইটা একদম, এটার পেছনে অনেক প্রিপারেশন, মানে এবং আপনি জানেন আপনি স্টেজে গিয়ে কী করবেন, এবং এটা আমার কাছে কিন্তু খুবই, এবং আমি আমার মানে আর্জিন, আমি 20 ইয়ার্স প্রায় রানিং মাই ক্যারিয়ার, আমি আমার এই সিনসিয়ারিটুকু, আমার সততা, আমার এই কঠোর পরিশ্রমের কারণেই টিকে আছি কিন্তু খুবই, এবং সেটাই বলছি, আপনি অসম্ভব সিনসিয়ার ওই জায়গাটায়, তখন ওটা কিন্তু অন্য মানুষকে কিন্তু ইন্সপায়ার করে। আমি কিন্তু খেয়াল করছিলাম, আমি দেখছিলাম যে আপনি মিটিং করছেন, শোটা কোথা থেকে কী হবে, মানে আপনি মনে করছেন যে ওটা আপনার শো, আপনি ওখানে গেস্ট হিসেবে নিজের মনে করি একদম, আপনি ওটাকে কিভাবে ওটাকে আরও মানে সুন্দর করা যায় আরও, এবং দিন শেষে সকলেরই তো খুবই আনন্দ হলো। আমরা দেখছিলাম পুরো স্ক্রিন জুড়ে, মানে দেখা গেলো যেভাবে মানে ওটা খুবই ইন্টারঅ্যাক্টিভ ছিল। আমরা এই ধরনের, আমার মনে হয় এই ধরনের আমরা বলিউডে দেখি বা কিছু, এবং এটা জাস্ট এমন না যে আপনি গিয়ে করলেন, আমি দেখলাম যে ইউ ডিড রিয়েলি হার্ড ওয়ার্ক, মানে আপনি প্রত্যেকটা সময় আপনি কাজ করছিলেন ওই নামার পর থেকেই। আর্জিন, তোমার 21 তারিখে নতুন গান আসতেছে, গানটা আমি তোমার কণ্ঠে শুনবো, তার আগে গানটা নিয়ে কিছু বলো। এই গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড, তুমি শো শুরু হওয়ার আগে আমাকে শোনাচ্ছিলে, এত ভালো লাগছিল গানটা। এই গানটা নিয়ে আমরা একটা ছোট্ট একটা শর্ট ভিডিও বানাবো পরে অনুষ্ঠানের শেষে, ঠিক আছে, বাট আগে তুমি গানটা নিয়ে কিছু বলো। এই গানটি আসলে আমি যখন আগে গান করতাম, আমি যেটা করি, আমার ট্র্যাকগুলো আসলে দেখা গেলো যে গানগুলো আমি স্টেজে করছি, সেই ট্র্যাকগুলো আমি যে রেগুলার ক্যারিওকি যে ট্র্যাকগুলো থাকে ওগুলো আমি ব্যবহার করি না, আমি নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিয়ে আসি। তো যেই ছেলেটা আমার সাথে, এবং ওই ছেলেটা আসলে মানুষ হয়তো ওকে অন্যভাবে চিনবে, আমি ওর নাম সামনে বলছি, আর প্রথম লাস্টের দিনে আমি বলবো যেদিন আমরা রিলিজ করব। তো ও বানাতো, আমি একদিন ওকে এই গানটা দিয়ে বলেছিলাম যে দেখি কি করো ওটা, আমি দেখি। তো একটা কিছু বানিয়ে আমায় দিল, ভালোই মানে তারপর ওখানে ছিল। পরে আমি এটা টিকটকে আমি আপলোড করি, এবং এত মানুষ এত রেসপন্স করছে, কারণ আমার ওই দিন আসলে একটা কন্টেন্ট দিতে হবে, আমি ঠিক আছে এটা তো আগের একটা দেখি কি হয়। তো তখন সকলে বলছে কবে আসবে, এবং আমার কোনো গান আসলে মানুষ এত আগ্রহ নিয়ে থাকে না রিলিজের আগে, কারণ আমার গানগুলো সব যেটা হয় আপনি দেখবেন যে সবই, আমার কালাও কিন্তু 2022-এর গান, তাহলে 25-এ হিট করলো। প্রীতিটাও আগে করেছি 25, মানে দেখা গেলাম প্রত্যেকটা গান পরে, আর এখন মানুষ শুনছে, এবং এটা মানে আমার স্পটিফাইতে আমার অন্যান্য সকল গানের থেকে এখন ক্ষতি কি একটা গান আছে, এবং ওটা আপনি দেখবেন ওটাদের শহরগুলোর মধ্যে দেখায় কলকাতায় বেশি শুনছে, মানে ওখানে অ্যালগরিদমটা দিয়ে দেয় যে কোন দেশে বা কোন শহরে, তো দেখা যাচ্ছে ইন্ডিয়াতে কলকাতায় শিলিগুড়িতে ওখানে শুনছে। তো এটাও তো আগের গান, তো এই প্রথম মনে হয় কোনো গান আসলে মানে রিলিজের আগেই মানুষ আগ্রহ দেখালো। বলো গানটা শুনি আমরা, বলো। তুই ফুল হলে আমি বাগিচা, জোছনা হলে আমি মধু,
ফুল হলে আমি বাগিচা, জোছনা হলে আমি মধু, মেঘ হলে আমি জল, মোরে ভালোবাসা দিবি কিনা বল। বাহ 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 বাহ, গানের এই কথাগুলো সব তোমার লেখা না? জি। সুপার। 21 তারিখে রিলিজ হচ্ছে না? এবং একটা জিনিস এখানে আমি যোগ করব, আপনার যদি গানের ইন্সপিরেশনটা, আমি অত বুঝে হয়নি, কিন্তু আমি বলছি যে আপনার গানের ইন্সপিরেশনটা যদি আসলে অন্যান্য আপনি জীবন থেকে আসে, অন্যান্য জায়গা থেকে, গান থেকে, আপনি যদি একটা গান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনি গান লিখতে পারেন। তো এটার কিন্তু ইন্সপিরেশন, এটার একটা সিনেমার নাম ছিল কিন্তু বাংলাদেশের, এবং এটা খুবই সিনেমাটা। তো আমি সিনেমার নাম কি? ভালোবাসা দিবি কিনা বল। হ্যাঁ, আমার একটা ছবি আসছিল কিন্তু, তোকে ভালোবাসতেই হবে। আচ্ছা, তো এটা দেখেন, এটা কিন্তু একটা সিনেমার একটা টাইটেল। তো এটা কিন্তু ভালোবাসা দিবি কিনা বল, তোকে ভালোবাসতেই হবে, তো হতে পারে এটা নিয়ে আরেকটা গান। তো আমার কাছে মনে হলো যে যখন আপনি ওই যে আপনার অবচেতন মনে চলে আসে, কারণ এগুলো তো আপনি টেক্সটগুলো তো পড়তে থাকেন, এটা তো এবং ওটাও তো নিশ্চয়ই অনেক আগের ছবিটা। তো আমি যখন গানটা লিখেছি, তো তখন হয়তো ওটা ওই সময় মনে ছিল না, কিন্তু পরে এখন কারণ আমাকে সেদিন একটা অডিয়েন্স বললো, ভাইয়া কি আপনি কবে ছাড়বেন গানটা? যতবারই লিখি এই ছবিটা পোস্টার পাঠাচ্ছে, ছবিটার যে যতবারই আমরা ইউটিউবে লিখছি এই ছবিটার পোস্টার চলে আসছে। তো ওটা আসলে আমার ভালো, মানে যেগুলো চলছে বা যেগুলো শুনছি, হ্যাঁ, ওগুলোর ইন্সপিরেশনটা আসলে ওটা আমার মনে হয় মানুষকে অনেক বেশি কানেক্ট করে। আবার একই সাথে আপনার আপনি যদি ওটাকে অ্যাবজর্ভ করেন, আপনার লেখার মধ্যে দিয়ে চলে আসবে। কিন্তু আপনি যদি দেখা গেলো আপনি এই গানটার মতো লিখতে চাচ্ছেন, তখন যেটা হয় কি আপনার ওই আগের গানটাকে মনে করিয়ে দিচ্ছে। আরজিন কামাল কি প্রেমে পড়ছে? হ্যাঁ, ছ্যাঁকা খেয়েছে, তারপরে গানগুলো কতগুলো প্রেম হয়েছে তাহলে? না সেইভাবে না, মানে দেখা গেল যে আমার একটাই আমি বলবো যে সিরিয়াস, চেহারার মধ্যে লজ্জা চলে আসছে, মানে যেটা যে মানে দেখা যে, তো যার কারণে আমার মনে হয় যে ওটা একটা ব্লেসিং। আপনি মাঝে মাঝে জানেন না, মাঝে মাঝে কোনো রকম দুঃখ আসলে, হ্যাঁ, প্রেম মানুষকে অনেক সময় মোহন করে ফেলে। হ্যাঁ, একটা ডিসগাইজ নিয়ে মনে হয় আসলে দেন, মানে কারণ আমি দেখেছি যে আপনি ওরকম এমন একটা সিচুয়েশনে যান, মানে আপনার মনে হয় যে আর কিচ্ছু, আপনি খান হয়ে যাচ্ছেন। মানে আপনি কারণ আমরা তো ভালনারেবল হতে খুবই ভয় পাই, কারণ আমরা কিন্তু সবসময় আমাদেরকে শেখানোই হয় যে আমরা আমাদের দুঃখটা বলবো না, আমরা এটা চেপে রাখবো। আর আপনি যদি মানে আমাদের সমাজে এই যে আমরা আমাদের কথা বলি না, হ্যাঁ, আমরা তখন যার কারণে এই যে ওই কিছু জায়গা আপনি খুব লোতে যখন থাকেন, তখন কিন্তু আপনি মানে আর তো ওর থেকে নিচে যাওয়ার তো জায়গা নেই, তখন আপনি দেখা গেলো অন্য কিছু রিয়েলাইজেশন আসে, নিজের সাথে কথা বলতে পারেন তখন। এবং যেহেতু মানে গান লিখতে জানি, তখন হয়তো আমি অনেক কিছু গান লিখেছিলাম ওই সময়কে নিয়ে। প্রেমে কি সেকাতালে একবারই খাওয়া হয়েছে প্রেমে, না? কঠিন। আর কি প্রেমে পড়ার ইচ্ছে আছে? কঠিন এখন মানে ইটস ওপেন। আমি প্রেমে প্রতিদিনই পড়ি, মানে এটা এমন না যে আমার প্রেম শেষ হয়ে গেল, প্রেমে আমি প্রতিদিনই পড়ি। এটা নতুন প্রেম, হ্যাঁ, নতুন প্রেম, কারণ আপনার এটাতে ইন্সপায়ার করা। এখন তো আমি জেনে গেলাম যে ওটা তো হয়তো না জেনে অনেকগুলো ভালো গান লিখেছি, তো সামনে আরো পড়বো, আবার হয়তো কোনোটা কিছু হবে, আরো ভালো কিছু গান আসবে। বলে আরজিন কামাল প্রেমে পড়ার চেয়ে প্রেমে ফেলতে পছন্দ করে, এটা কি? সেটা আমি আপনার কাছ থেকে শুনলাম, জানি না এখনো, এটা আমি মাঝে মাঝে দেখি আর কি, বলে অনলাইনে আর কি। এখন তো আসলে অনলাইন বেশ সবকিছু মানুষ ওখানে দেখে। আমি যাক, তাহলে আমি ছোট ভাইকে জিজ্ঞেস করবো যে দেখি তাহলে কি সে প্রেমে পড়তে পছন্দ করে না প্রেমে ফেলতে পছন্দ করে। তবে আরজিন কামাল কি এখন প্রেমের প্রস্তাব পায়? আচ্ছা, এটা হচ্ছে যে এটা আমার অডিয়েন্সকে আসলে বলে দেওয়া উচিত। আমার ভালো লাগে তারা মাঝে মাঝে আমাকে লেখে, তো আমি বলবো যে আরজিন যে পেজটা, ওটা আসলে আমার অ্যাডমিন দেখে। তো দেখা গেলো বেশিরভাগ সময় আপনারা যদি কোনো ব্যক্তিগত কিছু লেখেন, আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে, আমার অ্যাডমিন দেখে ফেলে আমার আগে। তো সেটা হচ্ছে আমার আরজিন কামালে আপনারা আমাকে ব্যক্তিগত লিখতে পারেন কিছু, কিন্তু আরজিনটাতে তো ওখানে আমি ভালো লাগে, পড়তে ভালো লাগে, কিন্তু আমি পড়ি। পরে তোমার কাছে ফিল ভালো লাগে, জানো তুমি তৈরি হও নাকি? মনে হচ্ছে একজন একটা প্রকাশ করলো একটা ভালোবাসা, মানে আসলে ওনারা তো আমাকে দেখেননি, আমাকে চেনেও না, সেটা ব্যক্তিগত থাকে, সেটা হয়তো সেটা হচ্ছে যে মানে খুবই। আমি তোমার কত স্বাধীনতা দিয়েছি, যেটা তুমি বলছো যে থাকে এটা ব্যক্তিগত। আমি আজকে উপস্থাপকের চেয়ার, তোমাকে যে কোনো প্রশ্ন করতেই পারি, উত্তর দেয়া না দিয়ে তোমাকে জোর নাই। আমি সবসময় বলি, আমি যখন কোনো ক্যামেরার সামনে যাই আমি বলি ইউ ক্যান আস্ক মি এনিথিং। আমি যেহেতু চেয়ারে আসি, আমাকে এনে কিছু জিজ্ঞেস করতে পারো, কারণ আমি চুরি করে আসি নাই, ডাকাতি করে আসি নাই, আমি 10টা বিয়ে করে আসি নাই যে মিথ্যা লুকাতে হবে। বাট ইউ ক্যান আস্ক মি এনিথিং।
আমি যেটা পারবো দিব, যেটা পারবো না দিব না। এই তুমি যেটা বললা থাকুক না ব্যক্তিগত, ওটা ব্যক্তিগতই থাক, হ্যাঁ, তবে আমি ডিসক্রিমিনেট করি না। দরকার নাই। যে যে ভালোবাসাটা তো ভালোবাসার প্রকাশ, ওটা ভালোবাসার মেইনলি প্রকাশ, ওরা তো ছেলে, মেয়ে, গানটা ভেরিয়েবল যেটা হতেই পারে। ওরা তো গানটাকে ভালো লাগছে দেখে এটার একটা এক্সপ্রেশন, কারণ ওই মানুষগুলোর সাথে আমার কোনোদিনই হয়তো দেখা হবে না, কেউই হয়তো। আজিম, তো তোমার মধ্যে যে ভিডিওটা পুরো হাফ প্যান্ট পরে অনেক মানে পৃথিবী নাড়ায় দিল মানুষজন, সেটা কি তুমি আসলে কি মনে হয়েছে যে, যেমন আমি ডিগবাজি মারি ভাইরাল হওয়ার জন্য মারি নাই, কোনো একটা অনুষ্ঠানে মারছিলাম ডিগবাজি মারছিলাম, ওইটা এখন একটা স্টাইল হয়ে গেছে, জায়েদ খান ডিগবাজি মারি, ডিগবাজি জায়েদ খান। তোমার কি ওইটা কোনো কিছু ভাইরাল হওয়ার জন্য করছিলে, না গল্পের প্রয়োজনে, না ইচ্ছে করে পড়ে ফেলছিলে? আপনি কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন অলরেডি, রাইট? মানে আসলে আপনি যদি ভাইরাল হওয়ার জন্য কিছু করেন, এটা হবে না। হ্যাঁ, রাইট। আমি কিন্তু এটা হবে না। জিজ্ঞেস করছি তোমার মুখ থেকে আসুক। তো তোমারটা। ওটা একটা শুনুন, ওটা প্যান্ডেমিকের পরে একটা সামার ফেস্টিভ্যাল, আর আপনি জানেন ওখানে আসলে মানে এখানে আমেরিকাতে শর্ট সামারে এগুলো কোনো বিষয় না। আর সামার হলে আমরা কিভাবে থাকি, তো ওখানে ওই ফেস্টিভ্যালের থিম অনুযায়ী, এবং আমি যে ওটা তো ওগুলো ইভেন আমার গ্লাসটা ওটা তো প্রপস, আমি তো এটা রেগুলার ক্যারি করি না। আমি তোমাকে রিকোয়েস্ট করেছি বলার জন্য। হ্যাঁ, এটা ইজ জাস্ট আ প্রপ। মানে আপনি এখন যদি একটা নাটক দেখতে যান মহিলা সমিতিতে, তো সেখানে তো আমরা যখন এখানে আমাদের দেশে হয়তো গানে শুধুমাত্র তারা মনে করে যে আমি স্টেজে গিয়ে গান করছি, কিন্তু আমি এখানে এসে দেখেছি জায়েদ ভাই, আমি যখন এই যে আমি একটা ব্যান্ডের সাথে তো আমি কাজ করি, ওরা ইভেন স্টেজে কি বলবে ওটাও প্র্যাকটিস করে যায়, ওটাও টাইমিংটা প্র্যাকটিস করে যায়, কতক্ষণ যদি 2 লাইন বলে ফেলে না, টাইম মিলছে না, আমরা আবার ওটা মানে রিহার্সাল কী করে। ইভেন তাই বলছি যে ভেতরে মানে দেখে ক্র্যাকে জোক, মানে ওই জোকটাও মানে যেটা আমি কিন্তু আমার কাছে মানে আমার তবে যেটা মানে ওটা আমার মাঝে মাঝে হাসিও লাগে যে কেন আমি একটা জোক ক্র্যাক মানে ওটাও আমি প্র্যাকটিস করে যাচ্ছি। তো সেটা আমার মনে হয় যে ওখানে তো ওটা প্রপস হিসেবে আসলে যে কী আউটফিট হবে ওখানে ওরা যেভাবে, কারণ আমি ওখানে হায়ারে ওখানে আমি কাজ করতে যাই। এখন আপনি যখন সিনেমা করতে যান আপনাকে যে কস্টিউম দেওয়া হয় কত কিছু তো পড়ি আমরা, হ্যাঁ আপনি সেটাই পড়ছেন। আর ওটা আমরা তো মেয়েদের শাড়ি পরি না, ব্লাউজ পরে তো অভিনয় করি, তাহলে চরিত্র প্রয়োজন পড়তে হয়। তো ওটা আসলে অত ভেবে আর গানটা তো আগে ভাইরাল হচ্ছে কিন্তু 2025 আমার অনুষ্ঠানটা এমন ঠিকানার এই ঠিকানাকে তুমি জানো কিনা জানি না, ঠিকানা এমন একটি প্ল্যাটফর্ম 36 বছর ধরে বাংলাদেশের কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছে। এখানে নেগেটিভিটি বলতে কিছু নেই, এখানে প্রশ্ন ডেকে এনে কাউকে বিব্রত করা, আমি ওই স্ট্যাটাসের মানুষও না। আমি জিনিসগুলো যেগুলো আলোচনায়, সেই জিনিসগুলো তোমার কাছে জানতে চাওয়া, এগুলোই মানুষ জানে না, যার কারণে মানুষগুলোর কাছ থেকে, কারণ তোমার সাথে আমার এরকম কখনো খোলাখুলি কথা হয়নি, তোমার সাথে দেখা হয়েছে, অনুষ্ঠান করেছি, খোদা হাফেজ। এই অনুষ্ঠানের জন্য তোমাকে আজ থেকে বলছি, দুজনে কথা বলবো আমরা, ওপেন কথা আমাদের। এবার যার কারণে আমি জিনিসগুলো জানলাম, তুমি সুন্দর করে ব্যাখ্যা দিলা, দিস ইজ দ্য রিয়েলিটি। আমি তোমার জন্য ধরাই দিলাম যে আমি তো ব্লাউজ শাড়ি মানে পরেও তো আমরা অভিনয় করি আমার চরিত্রের প্রয়োজনে। তোমার সামার ফেস্টিভ্যালটা করেছো কেন বলছি, এটা এত বেশি আলোচনা, বাঙালির মানুষ তো আসলে বেশি আলোচনায়, এবং ওটার যে রেসপন্সগুলো, কারণ অডিয়েন্সও এত খুশি, কারণ ওই সময় আপনি জানেন প্যান্ডেমিকের পরে লোকজন একদম ঘরে বসা, তারপরে এরকম একটা বড় ফেস্টিভ্যাল হচ্ছে, সবাই বাইরে এসে, এবং ওই আনন্দটা আপনি দেখবেন যে ওই এবং এমন একটা মোমেন্টস ক্রিয়েট হলো, ওটা কিন্তু কোনো মিউজিক ভিডিও না, ওই লাইভ ফুটেজগুলো দিয়ে, কারণ আপনি দেখবেন যে ওই যে গানটির ওই ফুটেজে আপনি দেখবেন অনেক সাউন্ডও আছে, দেখেন মানুষের ক্রাউডের একটা নয়েজ আছে, কারণ ওটা তো ওখান থেকেই আমরা পরে যে জোল যে প্রডিউস করলো ওই গানটা, ও বলছে যে এইখানে এত চমৎকার, এত ভালো লাগছে ওটা দেখে বারবার, বলে এইটা দিয়ে আমরা একটা মানে ভিডিওটা আমরা এটা একটা ভিডিও বানিয়ে আমরা এটা ছেড়ে দিই। তো ওভাবেই আসলে। বাংলাদেশে কি মিস করো বেশি সবচেয়ে? বাংলাদেশের মানুষ, কারণ আমি যখন একটা হয় যে এখানে আমি একটা রেসপন্স পাচ্ছি, কিন্তু বাংলাদেশের মানুষরা কিন্তু গানটা বুঝে রেসপন্স করছে। আমি এবার আমি গেলাম আসলে আমার বাবা মার মানে 50 বছর বিবাহবার্ষিকী উপলক্ষে আমি তাদেরকে সারপ্রাইজ দিতে গেলাম। ওভাবে কাউকে, যেহেতু আমি কাউকে বলেও যাইনি, খুবই অল্প একটা সময়ের জন্য আমি গেলাম। তো যখন আমি লালনের মেলায় গেলাম, তখন আমার সাথে মাস্ক ছিল, ক্যাপ ছিল, চোখে চশমা ছিল। তো আমার ভাগনা একটা সময়, কারণ আমাকে মানে একটা সময় খুলে দিল, বলে যে আরে বাদ দাও মামা, তুমি কোনো ব্যাপার না, তুমি ঘোরো, আরাম করে ঘোরো। এবং ওটা আমি হয়তো মানে খুবই দরকার, আমি ওটা খোলার সাথে সাথে, এবং লালনের ওখানে গিয়ে যে মানুষ আমায় চিনবে এটা আমি একদমই আশা করি। মোবাইল পৃথিবীতে সব মানুষের হাতে হাতে, তুমি বুঝো না কেন এখন সেখানে, এবং লালনের ওখানে যারা একজন দুজন মানুষ, ওনারাও ওই যে আমার একটা গান আসলে ওই গানটা নিয়ে অনেক ভিডিও হয়েছিল, লালনের একটি গান আমার এটা আপনার হচ্ছে ফেসবুকে ছিল,
সব লোকে কয় লালন কি জাত সংসারে। তো এই গানটি ওখানকার একজন যে সাধু উনিও শুনেছে, ওনার কানেও ওটা গেল গানটা। তো আমাকে বললো যে আপনি আরও বেশি গান করবেন, লালনের আরও গান করবেন। ওইখানে আমার এবং ওদের এবং লালনের ওখানে আমি আগেই যেতাম আসলে। আমার কিন্তু ইন্সপিরেশন খুবই বাউল গান, লালন এগুলো। তো আমার কুষ্টিয়া অনেক যাওয়া হতো। তো তোমার হোম টাউন কোথায়? যশোরে। তো সেখানে গিয়ে আমার কাছে মনে হলো যে মানে 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 মনে হলো যে ওরা এত খুশি আমাকে দেখলো যারা হচ্ছে, এটা শিল্পীর প্রাপ্তি। এবং আরেকবার আমি গেলাম হচ্ছে যে ঘুরতে গিয়েছিলাম, এটা হচ্ছে কালী পুজোতে, কিছু বন্ধু বান্ধব ওই আলিফ ওরাই বলে চলো যাই একটু ঘুরে আসি। তো আমি তো এমনি ঘুরে বেড়াচ্ছি, কেউ প্রথমে বোঝেইনি যে আমি ওখানে ঘুরে বেড়াতে পারি। তো একটার সময় হলো কি ভাই, একটা জায়গায় গিয়ে ওরা এমনই, তখন মানুষ যখন চিনলো আমাকে এরকম, মানে আমি আর হাঁটছি না, আমাকে একদম ঠেলতে 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 ওরা কি স্টেজের দিকে নিয়ে গেল। মানে পরে আমি উঠে গেলাম, মানে স্টেজে আমি যাচ্ছি এরকম। এখন স্টেজে গিয়ে পরে তো আমি গানটা যখন করলাম এবং আমি দেখলাম যে এটা কি সামনে, তো ওটা আমার কাছে মনে হলো যে ওই যে এনার্জিটা, কারণ একটা মানুষ যখন এই যে বললাম না অডিয়েন্স, ওটা একটা পারস্পরিক একটা আদান প্রদান। তো ওটা আমার কাছে আমার সাধারণ মানুষের যে ভালোবাসাটা, ওটা আসলে খুব, এবং আপনি আরো ভালো বোঝেন এগুলো, কারণ আপনারা তো আসলে এগুলোর সাথে অনেকদিন এগুলো তো আসলে অভ্যস্ত আমরা, তো তোমাকে শুনতে ভালোই লাগছে। তোমার ইসের কি বলে প্লেব্যাকে গান করা হয়নি এখনো না? প্লেব্যাকে আমার ফার্স্ট প্লেব্যাক কিন্তু প্রিয়তমাতে। ও ঘুরে ফেলেছিল ফিল্মে, জি প্রথম ফিল্ম, ওটা আমার ফল। কিন্তু আরেকটা আসলে বলা দরকার জায়েদ ভাই, আমার কিন্তু গানের শুরু, আমি কিন্তু সিনেমায় অনেকদিন ধরে কাজ করি, আমি কিন্তু গান লিখতাম। ও শুরুকার হিসেবে? হ্যাঁ, না আমি গীতিকার, হ্যাঁ আমি গান লিখতাম, এবং আমার গানের দেখা গেল আমি অনেকগুলো গানে আমি স্ক্র্যাচও গাইতাম। যাক, তাহলে তুমি টাচে আছো। তো ওটা নিয়ে আমার যেমন অস্তিত্ব ফিল্মে আমি গান লিখেছিলাম। তারপরে কিন্তু যখন আমার শুরুটা হচ্ছে গানের, প্রথম গান হচ্ছে প্রিয়তমাতে আমার গান গেল। তো ড্রেসটা কোথা থেকে বানাইছো? এটা আসলে বাংলাদেশ থেকে কেনা। ও কিনে আনছো? এটা আমি মনে করি তুমি যখন ঢুকেছো মনে হচ্ছে ডিজাইন করছো পুরো বাঙালিত্ব। এটা কিনেছি আসলে কুষ্টিয়া থেকে। আচ্ছা, লালন মেলার ওখান থেকে। আর এটা হচ্ছে খুদ থেকে, ক্ষুদ্র কুটির শিল্প যে বলে, হ্যাঁ ওখান থেকে। এটা তোমার এই বাংলাদেশকে যে তুমি ধারণ করো, দেখতেই ভালো লাগে। তো আমি এই জন্য, তুমি দেখছো কিনা আমার শোতে, তুমি দেখছো আমি এটা বাংলাদেশের ফ্ল্যাগকে আমি লাস্টে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের জিনিসকে ভাবতেই ভালো লাগে। ওটার জন্যই তো আমি, ওটাই আমাদের, মানে ওটাই আমার পরিচয়। এবং এটা আমি আরেকটা জিনিস, এটা আমি দেখলাম যেটা আরো, মানে আপনি যত লোকাল আপনি তত গ্লোবাল। আপনি দেখেন আজকে যদি আপনি দেখবেন যে জামতলার মিষ্টি খুবই নাম করা, দরাডানামোর, হ্যাঁ এগুলো, কারণ কি ওটা আছে কারণ ওটা ওই জায়গার। আপনি আবার ধরেন মানে আপনি সালভাদোরিয়ান পাপোসা একটা খাবার আছে, বা ট্যাক, ওটা কারণ ওটা তো, এবং আপনি যদি ভাষাটাও বলেন, ইংরেজিও তো একটা অঞ্চলের লোকাল ভাষাই ছিল, পরবর্তীতে এটা ছড়িয়ে গিয়ে। তা আপনি যতটা যদি আপনার যেটা, যেমন আমি মনে করি যে বাংলাদেশে যেটা আপনি আজ পর্যন্ত যাইতে দেখবেন না কখনো একটা ফোক শিল্পী যিনি পপুলার, এবং আপনি যখন স্টেজে আপনি তার গান শুনছেন, আপনি কখনো আশাহত হবেন না, দেখবেন কি অসম্ভব সুন্দর গাইছে, কারণ ওটা আমাদের রক্তে। কারণ ফোকে আপনি দেখবেন এত কম্পিটিশন, যারা বাংলাদেশে ফোকে যারা ওই স্টেজ পর্যন্ত যায় ফোক আর্টিস্ট হিসেবে, সেটা আসলে মানে তারা আসলে কতটা যে তৈরি না হলে ওই স্টেজ পর্যন্ত যেতে পারে না, মানে অসম্ভব। এক্সেবার কারেক, আপনি রাস্তায়ও যখন ওরা গান করে, আপনি বিভিন্ন জায়গায়, এবং আমি তো মানে বিভিন্ন মজমাতে, আমি কিন্তু আমার এটা খুবই পছন্দের একটা কাজ ছিল, মানে আমার ভালো লাগতো, আমি দাঁড়ায় যেতাম। কাজে আমার মনে হয় যেটা আসলে আমাদের হাজার বছর আপনাদের জিনের মধ্যে আছে। কেন আপনি দেখবেন একটা ফোকের একটা দোলা দিলে আপনি এমনি একটা দোলা আপনার মধ্যে চলে আসে। তো ওটা আসলে আমার কাছে মনে হয় যে ওই জন্যই হয়তো এইটা, কারণ এই জিনিসটা অন্য কোথাও তো পাচ্ছি না। কারণ আপনি যদি কোনো একটা আধুনিক গান বলেন, বা আমাদের পপ সঙ্গীতগুলো, বা এখন তো সবই মানে, বা কি বলে যে ব্যান্ডের গানগুলো, এগুলো কিন্তু পাশ্চাত্য থেকে ওদিকে গেল। কাজে আমি যখন ফোক নিয়ে আসলাম, আমার ফোক গানগুলো যখন এরা শুনছে এখানে, তো ওরা না একটা অন্যরকম, একটু অন্যরকম লাগছে। তো ওরা তখন এই গানগুলোর সাথে, কারণ এটা তো ইজ ডিফারেন্ট দেন বলিউড, আমাকে বললো। কারণ ওরা যখন আপনি সাউন্ডটা শোনেন চোখ বন্ধ করে, আপনি একটা বাংলা আধুনিক গান এখানে একটা আমেরিকানকে যদি শোনান, বা তখন কি ওর কাছে কিন্তু বলিউডের মতো, ও সাউন্ডস লাইক বলিউড, ওটা ওই জনরা। কিন্তু একটা ফোক শোনালে ওকে ইটস মানে একটু আলাদা। আরজিনের পছন্দের শিল্পী কারা বাংলাদেশে? শিল্পী আসলে আমার মানে কি বলবো, আমি দুজনের নাম বলাটা আসলে খুবই, না বলতেই পারো, তোমার ভালো লাগে গান হতেই তো পারে। যেমন আমাকে নায়ক বললে অনেকের নাম বলি, দুই একজন হতেই পারে। তোমার পছন্দ কার গান টানে? পছন্দের
আমি তো একদম বললামই, আমি ডলি আপার গান আমার খুবই পছন্দ লাগে। তারপরে আমার রুনা লায়লা আপার ওনার গলা আমার অসম্ভব পছন্দ, এবং আমার গান খুব বিশেষ করে আপনাকে গানের দেখা গেলে গানটা আমি শুনছি। দুজন মেয়েই শুনলাম, পুরুষকে আমার মানে সেটাই বলছি, আমি একজন দুজনের নাম বলাটা আসলে ইটস না, ভেরি টাফ। আমাদের বাংলাদেশের সব শিল্পীরাই আমার কাছে প্রিয়, আমার সবাই যোগ্য। আমি বলেছি তোমার আসে না, এই যেমন দুজনের নাম বললা, ডলি আপা, রুনা আপা, তো ছেলেদের মধ্যে আমার বাড়ি সিদ্দিকী স্যার, ওনার আমার নাই পৃথিবী খুবই ভালো লাগে। উনি হ্যাঁ, উনি আমাদের বাংলা সিনেমা দেখো, বাংলা সিনেমা কোন সিনেমা পছন্দ তোমার? বাংলা সিনেমার মধ্যে কোন পছন্দ? আমার কিন্তু আসলে সিনেমা ভালোই লাগতো, আমি খুবই সিনেমা দেখতাম আসলে। এর মধ্যে কোনো আছে যে সিনেমা দেখার মধ্যে কোনো সিনেমা তোমার প্রিয় চোখে ধরে আছে, মনে আছে কোনোটা? সিনেমা তো কত সিনেমাই তো ভালো লাগে আসলে, আসলে কোনটা এই মুহূর্তে আমি মনেই নেই তোমার মিয়া। না 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 সিনেমা আসলে আমি আমাকে এরকম করে প্রশ্ন করলে আমার মনে হয় যে আমি উপরে একদম কুইজ হয়ে যায়, মানে কি বলে কুইজের মতো লাগে, তখন আমি মানে একদম মানে তখন মাথার মধ্যে পেনি মাথার মধ্যে। হ্যাঁ, আমি ঠিক আছে, বাংলা সিনেমা দেখো, এটাই বড় কথা। না দেখা হয় আমার, সত্যি আমার সিনেমা দেখা হয়। আমার বরঞ্চ আমার আগেকার সিনেমাগুলো আরো মানে আমার হচ্ছে যে আমাদের যে, এবং আগেকার বলতে কি আমি যখন ছোট ছিলাম বা ওগুলো মানে বিভিন্ন যে সিনেমাগুলো আমার যেটা বলে না যে টিপিক্যাল বাংলা সিনেমাটা খুব এন্টারটেইনিং। হ্যাঁ, দিস ইজ দ্য মুভি। আমার এন্টারটেইনমেন্ট ভালো লাগে, কারণ আমি শিল্পী এরকমই হবে। সিনেমা মানে কি? এন্টারটেইন। আমার এটা খুব আমার এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান নিয়ে তোমার কিছু বলার থাকলে বলো না। এটা খুবই দ্বিতীয় সিজনে আসলা তুমি। এটা হ্যাঁ, আমার কাছে এটা আমি তো জানতাম, আই ফেল ভেরি প্রিভিলেজড, কারণ আমি দেখেছি যে এখানে যারাই আসছেন তারা ভীষণ পরিশ্রমী মানুষকে আপনি আনছেন, মানে যারা খুঁজে এরকম মানুষ, তারা খুবই ঠিকানা তাই করে, প্রত্যেকে তারা পপুলার, এবং একই সাথে তাদের পপুলারিটির পিছনে দে আর্নড ইট, ইউ নো, দে রিয়েলি ওয়ার্কড সো হার্ড, এবং কোনো না কোনো জায়গায় তারা ওই জায়গায় পৌঁছতে পেরেছেন দর্শকের ভালোবাসাটা। কারণ আপনি কিন্তু একটা জিনিসের প্রচার করতে পারবেন, কিন্তু ভালোবাসাটা কিন্তু আপনি ইউ ক্যান নট বাই অর ইউ ক্যান নট কি বলবো এটাকে, সেল অর বাই এনিথিং, এটা আর্ন করতে হবে। কারণ ওটা মানুষের তারা হচ্ছে, কারণ ভালোবাসাটা দিয়ে আপনি হয়তো একটা প্রোডাক্ট দিয়ে আপনি সামনে আসলেন, হয়তো মানুষকে আপনি সকলকে জানালেন। আমার কোন পর্বটা তোমার সবচেয়ে ভালো লাগছে বলো তো? তুমি একটা পর্ব বলতেছিলা। হ্যাঁ, আমার মাহির পর্বটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, তুমি বলছিলা ক্যামেরা কাজ, এবং ওনাকে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ উনি আমার গানটা গেয়েছিলেন, এটার কারণে আই ফেল্ট লাইক এ ভেরি কানেক্ট, কারণ উনি ওনার ছেলেকে গানটা গেয়ে শোনাচ্ছিলেন। তো আমার তখন মনে হচ্ছিল যে এই দেখুন ওনার মানে, কারণ একটা ছেলের সাথে ওনার যে মুহূর্তগুলো, বাচ্চার সাথে যে, ওটা তো খুবই একটা নিরীহ একটা মুহূর্ত। তো ওই সময় তার আমার গানটা দিয়ে she tried like, but she was entertaining মানে her kid, you know, তখন ওটা আমার কাছে খুবই এত সুন্দর একটা মুহূর্ত লাগলো। এবং জানি না, আমার আরেকটা যেটা আমি জানি না বলেছি কিনা, বলছি লাইক আপনার দুজন মিলে মানে দুজন নায়ক নায়িকা, ওটা খুবই বলেছিলাম, ভেরি গুড। সেন্ট্রাল পার্কে শুটিং করেছিলাম, অনেক শীত ছিল। আমাদের যিনি ছিলেন এই প্রোডিউসার ছিলেন আবির আলমগীর, উনি বলতেছিলেন যে আপনারা এত প্রফেশনাল, ঠান্ডা হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমরা রেডি কাজের জন্য, ডেডিকেশন যেটা হওয়া দরকার। আচ্ছা, আমরা অনেক শেষের দিকে চলে আসছি, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, কারণ আমাদের অনুষ্ঠানে তো যেতে হবে চলে। তোমার গানের জন্য শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো, এবং তুমি ঠিকানা নিয়ে যদি কিছু বলতে চাও, তারপরে তোমার গানের সাথে আমরা পারফর্ম করবো। তুমি ঠিকানা নিয়ে বলে, ঠিকানা এমন একটি পত্রিকা 36 বছর ধরে বাংলার কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছে, এবং ঠিকানা এমন একটা প্ল্যাটফর্ম, প্রথমে আমাকে এনে এখানে তারা একটা ফ্রাইডে নাইট জায়েদ খান করছি, আমরা বাংলাদেশি শিল্পীদেরকে নিয়ে এখানে প্রমোট করছি, আজকে তোমাকে প্রমোট করলাম, এর আগেও শিল্পীদেরকে প্রমোট করেছি। এই যে আমাদের কাজগুলো, তুমি ঠিকানাকে নিয়ে কি বলতে চাও, তুমি যদি ক্যামেরায় বলতে? ঠিক এই প্রতিষ্ঠানগুলো আসলে আমাদের কমিউনিটিকে এগিয়ে দেয় আমার মনে হয়, কারণ আপনার তো একটা প্ল্যাটফর্ম লাগে, আপনি একা একটা সম্ভব না অনেক কিছু করা, একটা অর্গানাইজেশন লাগে, কিন্তু সেই অর্গানাইজেশনের কাজগুলো একরকম, কিন্তু যখন এটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে যায়, কারণ একটা অর্গানাইজেশন আপনি দেখবেন বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় আছে, তারপরে একটা সময় তারা একটা খুবই কষ্ট করে একটা প্রোগ্রাম দাঁড় করিয়ে তারপর কিন্তু যে যার কাজে ফিরে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু একটা কন্টিনিউশন আছে। এখানে এই যে আমরা এখানে কথা বলছি, এবং আমার ভালো লাগছে এই যে বিল্ডিংটাও দেখছি যে আমি সেটা কি কোনো বাংলাদেশি ওন করে নাকি বাড়ি, বাংলাদেশি মালিক। হ্যাঁ, এটা তো আমি বলছি যে এটা, আর এখানে আসলে মনেক বেশি আমার কাছে মনে হয় যে দেশের অনেক বিষয়গুলো, আমি প্রথমবার যখন অ্যারিজোনা থেকে আমি এখানে বেড়াতে আসি, তো আমার কাছে মনে হচ্ছে এত ভালো লাগলো যে কি মনে হচ্ছে বাংলাদেশে কোনো দেশকে যারা মিস করবে নিউ ইয়র্কে আসতে হবে। আর সেটাই বলছি যে এখানে আমার এই এবং এটা খুবই পপুলার, কিন্তু আমি যখন জানলো যে আমি এখানে আসব, আমাকে একজন বললো আচ্ছা ওর মনে হয় নিউ ইয়র্কে মুভ করার প্ল্যান, বলছি যে একটা ছবি তুলে আনতে, এনাদের এখানে কি একটা নাকি
পেজ থাকে কোথায় বাড়ি পাওয়া যাচ্ছে বা কিছু একটা অনেক ইনফরমেশন থাকে। এই ঠিকানা এমন একটি পত্রিকা, যখন এখানে কেউ মানুষ হতাশ ছিল, বাড়িঘর খুঁজে পেত না, শুধু এই ঠিকানার মাধ্যমে বিজ্ঞাপন থেকে বাড়ি খুঁজে পেত, বাসা খুঁজে পেত। এটা 36 বছর ধরে এই ঠিকানা বাঙালি কমিউনিটিকে সার্ভ করে যাচ্ছে এবং সেটা আমার কাছে খুবই আমার তখন বোঝা যায় যে এগুলো আসলে আপনারা যখন কেউ কাজটা শুরু করে বোঝা যায় না, কিন্তু এর যে কত মানুষকে ঠিকানা ডিজিটালি এখন আমাদেরকে দিয়ে এগুলো আরো অনেক বড় বড় অনেক ভালো কাজ শুরু করেছে, ইদানিং আমরা করছি ঠিকানার জন্য ফর দ্য বাঙালি কমিউনিটি অ্যান্ড বাংলাদেশি পিপল। তো এই হলো কথা। আরজিন, তোমার সাথে অনেক কথা হলো এবং তুমি গান গাইবা, আমরা তোমার কালা কালা গানের সাথে তোমার মুভমেন্টের সাথে আমি মুভ করব এবং এটা দিয়ে আমরা বাড়ি নিউ ইয়র্ক থেকে চলে যাব আমরা। তো তোমাকে আসার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। আরজিন, কথায় আর আরজিনের গানে আমরা একদম শেষ পর্যায়ের যে কথা আছে যে যেতে নেই দেবো হয় তবু যেতে দিতে হয় তাই চলে যায়। তো ফ্রাইডে নাইট জায়েদ খান, আজকে এই ছিল আমাদের আরজিনকে নিয়ে আজকের আয়োজন, কিন্তু এখনও আয়োজন শেষ হয়নি। যেতে যেতে আরজিনের সেই বিখ্যাত কালা কালা তাখলতালা গান পারফর্ম করবো আমরা দুইজনে, আপনারা দেখতে থাকবেন। এবং ঠিকানা প্রেজেন্স ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথে থাকবেন। এবং আরজিনের নতুন গান আসছে 21 তারিখে, সবাই সে আরজিনের গান শুনবেন এবং বাংলা গানকে উৎসাহিত করবেন, বাংলা সংস্কৃতিকে উৎসাহিত করবেন, তাহলে বাংলাদেশে এগিয়ে যাবে। আর গঠনমূলক সমালোচনা করবেন, ট্রল করে, ছোট না করে মানুষকে উৎসাহিত করবেন। একজন শিল্পী হতে অনেক সাধন, অনেক কষ্টের ব্যাপার। আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের কাজগুলোকে গঠনমূলকভাবে পরামর্শ দিবেন, বাংলাদেশি সিনেমা দেখবেন, বাংলা গান শুনবেন। সেই প্রত্যাশায় আবারও আগামী দিনের ফ্রাইডে নাইট জায়েদ খান দেখার আমন্ত্রণ জানিয়ে নতুন অতিথি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানের সাথেই থাকবেন। শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। আরজিন, চলো তুমি গানটা গাওয়ার সাথে তুমি আমাকে মুভ দেখাবো। আচ্ছা আচ্ছা, মুভের সাথে আমরা কালা 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 বাজায় বাঁশি একলা ঘরে, আমি বাজায় বাঁশি একলা ঘরে, আমি কেমনে রই অবলা নারী ঘরে, কেমনে রই অবলা নারী। কালা চাবি নিয়ে আয় দুয়ার খুলি হায় নে না তোর বাড়ি, কালা চাবি নিয়ে আয় দুয়ার খুলি হায় নে না তোর বাড়ি। কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল, কালা 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 খোল তালা খোল তালা খোল তালা খোল। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিবানা। ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না।